আচ্ছা, ফার্স্ট অফ অল তোরা যারা জয়েন করছিস, আই গেস সবাই মেসেজটা দেখেছিস আমার, যে আচ্ছা, তো ফার্স্ট অফ অল আজকে তোরা যারা জয়েন করছিস, যারা গ্রুপে জয়েন করেছিস আর যারা ক্লাসে জয়েন করছিস, আই গেস সবারই ইচ্ছা রয়েছে ইন্টার্নশিপ করার একটা ভালো জায়গা থেকে, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টপ ইনস্টিটিউটস থেকে। যেমন আইআইটি হতে পারে, এনআইটি হতে পারে, অথবা আইজার হতে পারে, যে কোনো আইজার। আইজার কল্যাণী রয়েছে, মানে আইজার অ্যাকচুয়ালি কলকাতা, আইজার কলকাতা যেটা কল্যাণীতে। তো এছাড়া আরও আইজার রয়েছে অন্যান্য জায়গায়। আইআইটি রয়েছে, আইআইটি খড়গপুর রয়েছে, আইআইটি বোম্বে রয়েছে, আইআইটি কানপুর, আইআইটি মাদ্রাস, আইআইটি রুরকি, আইআইটি সরি, এনআইটি রাউরকেলা, এরকম প্রচুর ইনস্টিটিউটস রয়েছে, সেখানে করতে পারিস এইরকম ইন্টার্নশিপগুলো। এছাড়া কোথায় করতে পারিস? এছাড়া করতে পারিস হচ্ছে তোর বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটস থাকে, বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট থাকে। সিএসআইআর বলে একটা অর্গানাইজেশন হয়, সিএসআইআর, সিএসআইআর, সিএসআইআর একটা রিসার্চ অর্গানাইজেশন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। তো তাদের প্রত্যেকটা স্টেটে একটা দুটো করে ইনস্টিটিউট থাকে, ঠিক আছে? যেমন আম, ধর সিএসআইআর এর আহ, যদি আমি পুনের কথা বলি, মানে মহারাষ্ট্রের কথা বলি, তো সেখানে সিএসআইআর এনসিএল রয়েছে, ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি। তারপরে যদি আমি কলকাতার কথা বলি, কলকাতায় রয়েছে সিএসআইআর আইআইসিবি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, যাদবপুরে। এছাড়া আমি যদি বলি সিএসআইআর হায়দ্রাবাদের কথা যদি বলি, তাহলে হায়দ্রাবাদে রয়েছে সিসিএমবি, সিএসআইআর সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি, সিএসআইআর সিসিএমবি হায়দ্রাবাদ, সিএসআইআর এনসিএল পুনে, সিএসআইআর আইআইসিবি যাদবপুর। ঠিক আছে, এরকম এরকম রয়েছে। এইবারে এই ইন্টার্নশিপগুলো আমরা কিভাবে পেতে পারি, আর কারা কারা এলিজিবল, কি লাগবে এটার জন্য, টাকা লাগবে না কি, সেটা সেগুলো আমরা জানবো এক এক করে। ফার্স্ট অফ অল যেটা জানার, সেটা হচ্ছে যে কয়েকজন কোয়েরি করেছিলি যে কত টাকা লাগবে, রেজিস্ট্রেশন ফিজ রয়েছে, কত টাকা লাগবে। দেখ, টু বি অনেস্ট, আমাদের সময় তো টাকা লাগতো না, এখন আই গেস লাগবে না, তোরা রেজিস্টার কর, আই গেস ফ্রি, কোনো টাকা লাগবে না, ঠিক আছে? কোনো টাকা লাগবে না, রেজিস্ট্রেশন ফ্রি ইজ জিরো। উল্টে যদি তোরা সিলেক্ট হোস, যদি তোরা সিলেক্ট হোস এই ইন্টার্নশিপগুলোতে, সেটা আইআইটি হোক, আইজার হোক, রিসার্চ ইনস্টিটিউট হোক, বা অন্যান্য জায়গায় হোক, সেখানে কোনো রকমের টাকা তোকে দিতে হবে না, পেড ইন্টার্নশিপ তো একদমই নয়। উল্টে তুই একটা স্টাইফেন্ড পাবি পার মান্থ। ইন্টার্নশিপ গুলো 1 মান্থের হয়, অথবা 2 মান্থের হয়, অথবা 3 মান্থের হয়, ম্যাক্সিমাম 3 মান্থের করা যায়, মিনিমাম 1 মান্থের করতেই হয়। ঠিক আছে, তুই যদি এখন বলিস যে না আমি 10 দিনের করবো, আমি 20 দিনের করবো, না পসিবল না, হবে না। তোকে তুই মানে পসিবল না, তোকে নেবে না তাহলে। ঠিক আছে, দেখ, 1 মান্থ মিনিমাম, ম্যাক্সিমাম 3 মান্থ, গিয়ে ওখানে অনসাইট করতে হবে। অনলাইনের কোনো সিন নেই, ঠিক আছে, যে আমি অনলাইনে ঘরে বসে বসে ইন্টার্নশিপ করবো, সেটা নয়, যেতে হবে। সেটা যেখানেই হোক, ইন্ডিয়ার যে কোনো জায়গায়, সেটা কলকাতা হোক, সেটা অন্য স্টেট হোক, ঠিক আছে, যে কোনো জায়গায় হতে পারে। এইবারে এই সিলেকশনটা কিসের বেসিসে হবে, আর স্টাইপেন্ড কত পাবি? ফার্স্ট অফ অল স্টাইপেন্ডের কথা যদি আমি বলি, স্টাইপেন্ড পাবি তোরা মান্থলি 10K, 10,000 টাকা। 10,000 টাকা 1 মাস করলে 1 মাসে 10,000 টাকা পাবি, 2 মাস করলে 20,000, 3 মাস করলে 30,000 টাকা পাবি স্টাইপেন্ড ফ্রম গভর্নমেন্ট। অর ফ্রম বলতে পারিস ডিরেক্টলি ফ্রম দ্য ইনস্টিটিউট। মানে সাপোজ কেউ একজন আইআইটি খড়গপুরে ইন্টার্নশিপটা পেলো, তাহলে সে আইআইটি খড়গপুরের তরফ থেকে মাসে 10,000 করে 3 মাস ইন্টার্নশিপটা করলে পাবে। 1 মাস করলে 1 মাসের পাবে, 2 মাস করলে 2 মাসের পাবে। সেম অ্যাপ্লিকেবল ফর আদার আইজার অর অন্যান্য ইনস্টিটিউটস গুলো, সেম। আচ্ছা, এখানে কারা কারা এলিজিবল? বিএসসি রয়েছে, বিটেক রয়েছে, বিএসসির মধ্যে আবার এখন 2 রকমের ভাগ এসে গেছে এনইপির জন্য, 4 ইয়ার বিএসসি, 3 ইয়ার বিএসসি। তো সবকিছু নিয়ে ডিসকাস করবো, বিএসসি, বিটেক, আরও যা যা রয়েছে সবকিছু নিয়ে ডিসকাস করব। দেখ, আমি একটা স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিন শেয়ার করে দেখাবো ওয়েবসাইটটার ডিটেলস। আর কেউ জয়েন করবে? কজন জয়েন করেছিস? 22 জন জয়েন করেছিস। গ্রুপে কজন রয়েছে? আই গেস আরো কিছু বেশি লোক ছিল গ্রুপে, গ্রুপে বেশি রয়েছে, 27 জন আছে গ্রুপে, 4-5 জন অ্যাবসেন্ট। ওকে, পার্টিকুলার ইনস্টিটিউটের নাকি মানে ওপেন? কি বলছিস আরেকবার বল। বলছি
পার্টিকুলার ইনস্টিটিউটের এটা নাকি মানে ওপেন ফর অল এরকম টাইপ? না না, পার্টিকুলার ইনস্টিটিউট না, বলছি শোন। দেখ, এখানে কি করতে হয় এই ইন্টার্নশিপটার জন্য? আম, যেটা লাগে, ফার্স্ট অফ অল রিকোয়ারমেন্ট হচ্ছে তোদের ক্লাস 10 এর মার্কশিট, ক্লাস 10 এর তোর রেজাল্ট, ক্লাস 12 বোর্ডস এর রেজাল্ট, মানে মাধ্যমিক এইচএস দুটোই হয়ে গেল, দুটো রেজাল্ট। থার্ড যেটা লাগে সেটা হচ্ছে কলেজে, ইররেসপেক্টিভ অফ তোর ডিগ্রি, মানে সেটা বিএসসি 4 ইয়ার হোক, বিএসসি 3 বছর হোক, বিটেক হোক বা অন্য কিছু হোক, সেখানে তোর পারফরমেন্স, মানে কলেজে তোর পারফরমেন্স বেসিক্যালি এখন অবধি তোর আগের যে সেমিস্টারগুলো হয়ে গেছে সেই সেমিস্টারে তুই কত কিরকম কি পেয়েছিস সিজিপিএ মোটামুটি, সেইগুলো হয়তো চাইবে। তাহলে এই তিনটে মেজর রিকোয়ারমেন্ট গেল, একটা ক্লাস 10, একটা ক্লাস 12, আর দেন চলে আসছে কলেজে এখন অবধি যা পারফরমেন্স তোর রয়েছে, তিনটে। এছাড়া তোকে সিভি আপলোড করতে হবে হয়তো। দেখ এবারে দেখ, প্রত্যেকবার তো ওয়েবসাইট চেঞ্জ হয়, রিকোয়ারমেন্টসও প্রত্যেক বছর চেঞ্জ হতে থাকে, অল্প স্বল্প অল্প বিস্তর চেঞ্জ হয়, মানে 19-20 করে হতে থাকে। এবার সিভিটা এবারে নিচ্ছে কিনা আমার জানা নেই, আমি দেখিনি ইন ডিটেলসে, তোরা দেখলেই বুঝতে পারবি রেজিস্টার করার সময়। তো সিভি চাইতে পারে, তাহলে যাদের সিভি নেই তাদের কিন্তু একটা সিভি বানাতে হবে। কাদের সিভি নেই আছিস? অনেকেই থাকতে পারিস যাদের সিভি নেই, এখনো কোনো সিভি বানাসনি, সিভি বা বায়োডেটা নিজের সম্বন্ধে। হ্যাঁ, হাত তোল, কে কে আছিস? আর আর আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বেশ। বায়োডেটা এখনো পর্যন্ত মানে যদি বানাতে হয় মানে এখনো পর্যন্ত কি কি রাখতে হবে, মানে জাস্ট বিএসসি পর্যন্ত যা যা হয়েছে ওইটাই? সিভিতে, হুম। সিভিতে তোকে সমস্ত কিছু মেনশন করতে হবে, আমি দেবো, আমি স্যাম্পল দেবো আমার কাছে। আম, তোরা যদি চাস তাহলে আমি স্যাম্পল দিতে পারি, সিভির স্যাম্পেলও দেবো, অন্য স্যাম্পেলও দেবো, আমি আসছি পরবর্তী কথায়। সিভির স্যাম্পেল, আমার সিভি নিতে পারিস, অথবা আমার চেনাশোনা লোকজন রয়েছে, আমার সিনিয়র যারা ছিল, যারা ভালো ভালো জায়গা থেকে পাস আউট, যেমন আমার একজন সিনিয়র রয়েছে যে আইআইটি বোম্বে স্টুডেন্ট, আইআইটি বোম্বে থেকে এমএসসি করেছে, তার সিভি রয়েছে আমার কাছে, তার সিভিও আমি স্যাম্পল হিসেবে দিতে পারি তোদেরকে, গ্রুপে শেয়ার করে দেবো। আম, তো সিভির ব্যাপারটা শর্ট আউট হয়ে যাবে, সিভি বানিয়ে নিবি সেইগুলো দেখে, ঠিক আছে? আচ্ছা, এরপরে সিভিতে দেখ, সিভিতে কি কি মেনশন করবি একবার জাস্ট 1 মিনিটে বলে দিই। সিভিতে সবার ফার্স্টে তোর ছবি অপশনাল, ছবি চাইলে দিতে পারিস, নাও দিতে পারিস। ছবি এরকম নয় যে সেলফি তোলা ছবি দিয়ে দিবি, বা একটা মানে ক্যাজুয়াল ছবি দিয়ে দিবি, একটা ভালো ছবি। পাসপোর্ট সাইজ ফটোই দিতে হবে তার কোনো মানে নেই, পাসপোর্ট সাইজ বা আধার কার্ডের ওই সব ফটো দিতে হবে ওরকম কোনো মানে নেই, একটা নর্মাল ভদ্র একটা ফটো দিতে পারিস, কিন্তু সেটা অপশনাল, দিতেও পারিস নাও দিতে পারিস। এছাড়া কি দিতে পারিস সিভিতে? ছবির ব্যাপার হয়ে গেল, সিভিতে নিজের নাম দিবি সবার ফার্স্টে, নাম, তোর কন্ট্যাক্ট ডিটেলস, মানে ফোন নম্বর, ইমেল আইডি, অ্যাড্রেস, হয়ে গেল সবার ফার্স্টে এটা লেখা, ছবিটা অপশনাল। তার নিচে কি লিখবি? তোর এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লিখবি? ক্লাস 10 থেকে শুরু করে সমস্ত কিছু, ক্লাস 10, ক্লাস 12, দেন তারপরে কলেজের যতগুলো সেমিস্টার হয়েছে সবকটার একটা অ্যাভারেজ করে নিবি, কত পেয়েছিস মোটামুটি, ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম, ফোর্থ সেম, এরকম আলাদা আলাদা করেও লিখতে পারিস। আর যদি চাস সামারি করে লিখবি তাহলে একবারেও লিখে দিতে পারিস, অসুবিধা নেই। একটা অ্যাভারেজ করে লেখ, 3টে সেমিস্টার হয়েছে, 5টা সেমিস্টার হয়েছে, 6টা সেমিস্টার হয়ে গেছে, 6টা সেমিস্টারে অ্যাভারেজ তোর কত সিজিপিএ আসছে সেটা মেনশন কর, দিয়ে লিখে দে যে অনগোয়িং বা পেন্ডিং, মানে তুই এখনো পাস করিসনি বিএসসি বা বিটেক বা যাই হোক, যে কোনো ডিগ্রি। আচ্ছা, এটা হলো এডুকেশনাল কোয়ালিফিকেশনের পরে তুই লিখবি রিসার্চ এক্সপিরিয়েন্স। রিসার্চ এক্সপিরিয়েন্স হতে পারে, অথবা নর্মাল এক্সপিরিয়েন্স লিখতে পারিস কলমে। সেখানে কি লিখবি? যদি কারোর এক্সপিরিয়েন্স না থেকে থাকে তাহলে লিখিস না, যদি থেকে থাকে তাহলে লিখতে পারিস। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আর একটা কলম করবি, সেখানে লিখবি তোর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে যদি কিছু থেকে থাকে তাহলে লিখবি, ঠিক আছে? রিসার্চ এক্সপিরিয়েন্সে কি লিখবি? যারা একটু সিনিয়র রয়েছিস, কারণ এখানে আজকে যারা মোটামুটি জয়েন করেছিস তার মধ্যে কিন্তু ফার্স্ট ইয়ার কিছুজন রয়েছিস,
কিছুজন সেকেন্ড ইয়ারও রয়েছিস, কিছুজন থার্ড ইয়ারে রয়েছিস, আবার মানে এরকম মিক্সড আপ রয়েছিস যারা জয়েন করেছিস তার মধ্যে। তো যারা একটু সিনিয়র থার্ড ইয়ারের দিকে পড়াশোনা করছিস, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার এরকম, তাদের হয়তো এক্সপিরিয়েন্স রয়েছে কিছু। এক্সপিরিয়েন্স বলতে কি এক্সপিরিয়েন্স না, হয়তো তো কেউ হয়তো ইন্টার্নশিপ করা আছে, কারোর হয়তো ওয়ার্কশপ করা রয়েছে, কারোর হয়তো তোর কোনো সেমিনার অ্যাটেন্ড করা রয়েছে। তো সেইগুলো তুই এক্সপিরিয়েন্সে লিখতে পারিস বা এক্সট্রা কারিকুলারে অ্যাক্টিভিটিসে লিখতে পারিস যে আমি সেমিনার অ্যাটেন্ড করেছি, আমি কোনো একটা টক অ্যাটেন্ড করেছি কোনো সায়েন্টিস্টের, কোনো প্রফেসরের, আইজারে গিয়ে বা আইআইটিতে গিয়ে বা আমার নিজের ইউনিভার্সিটিতে, হোম ইউনিভার্সিটিতেই হয়েছে, আমি অ্যাটেন্ড করেছি। ঠিক আছে, কোনো পোস্টার প্রেজেন্ট করেছি আমি ওখানে গিয়ে, বা আমি নিজের জায়গাতেই করেছি, সেটা করতে পারিস। এগুলো এক্সট্রা কারিকুলারে চলে এলো। আর রিসার্চ এক্সপিরিয়েন্স বা নর্মাল এক্সপিরিয়েন্সে কি লিখবি না, তুই এই এই প্র্যাকটিক্যালস গুলো জানিস, তুই এই যে জিনিসগুলো জানিস, এইগুলোতে তুই এক্সপার্ট। এক্সপার্ট না হলেও মানে এগুলো নিয়ে তোর ধারণা রয়েছে, জ্ঞান রয়েছে। আর কি লিখবি, তোর যদি ইন্টার্নশিপ করা থাকে, সিনিয়রদের কথা বলছি যারা থার্ড ইয়ারে পড়াশোনা করছিস এখন, তাদের অবভিয়াসলি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের থেকে, যারা যে কজন ফার্স্ট ইয়ার রয়েছিস তাদের থেকে এক্সপিরিয়েন্স হয়তো একটু বেশি থাকবে। তো তারা কি লিখতে পারিস যে আমি এখানে ওয়ার্কশপ করেছি, আমি এই ওয়ার্কশপটা করেছি, আমি এই ইন্টার্নশিপটা করেছি, আমি এইটা করেছি, আমি সেটা করেছি। ঠিক আছে, এইগুলো। আম, কারোর যদি কোনো আরো কোনো প্রজেক্ট ওয়ার্ক করা থাকে, যদি এক্সট্রা নিজের ইউনিভার্সিটিতে বা নিজের কলেজে, তাহলে সেটা মেনশন করতে পারিস। ঠিক আছে, যদি না থাকে, ফার্স্ট ইয়ারদের জন্য বলছি বা সেকেন্ড ইয়ারের জন্য বলছি, যদি না থেকে থাকে, তাহলে সেখানে যদি কিছু করে থাকিস তাহলে লিখবি। যদি কিছুই না করে থাকিস এখন অবধি, তাহলে করা শুরু করে দে, ওয়ার্কশপ অ্যাটেন্ড কর, এই কর সেই কর, অনেক কিছু করতে হবে। শুধুমাত্র স্কুলের মতো বই পড়ে মুখস্থ করে পরীক্ষায় লিখে এলাম তাহলে হবে না এখন। ঠিক আছে, তো এইগুলো করা শুরু কর। আর আপাতত ব্ল্যাঙ্ক রেখে দে জায়গাগুলো, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে কি লিখবি, লাস্টে এক্সপিরিয়েন্স হয়ে গেল, এডুকেশনাল কোয়ালিফিকেশন হয়ে গেল, তারপরে কি লিখবি, আচ্ছা আরেকটা জিনিস, এই যে জিনিসপত্রগুলো, এই যে আমি বললাম যে ইন্টার্নশিপ, ওয়ার্কশপ, তারপরে হচ্ছে সেমিনার অ্যাটেন্ড করা, এগুলোকে তুই আলাদা আলাদা সেগ্রিগেট করে লিখতে পারিস। মানে কারুর, এখানে যারা জয়েন করেছিস তাদের মধ্যে কারুর যদি অনেক কিছু করা হয়ে থাকে টিল টুডে, যদি কারোর অনেক কিছু করা হয়ে থাকে, আমি জানি কিছু জন রয়েছে যাদের অনেক কিছু অ্যাটেন্ড করেছিস তোরা অলরেডি, ওয়ার্কশপ করে এসেছিস, ইন্টার্নশিপ করে এসেছিস, এই করে এসেছিস, করা রয়েছে কিছু জনের। তো তারা আলাদা আলাদা করে লিখতে পারিস, আলাদা আলাদা হেডিং দিয়ে লিখতে পারিস যে ইন্টার্নশিপ, এই ইন্টার্নশিপ করেছি, দেন তারপরে প্রজেক্ট ওয়ার্ক, এই প্রজেক্ট ওয়ার্ক করেছি, ওয়ার্কশপ, এই ওয়ার্কশপ গুলো করেছি। ঠিক আছে, এরকম ভাবে লিখতে পারিস আলাদা আলাদা করে। আচ্ছা, এটা গেল। একটা স্যাম্পল দেখাই, আমার সিভি দেখাবো, তাহলে আমার সিভি দেখাই, একটা সেকেন্ড জাস্ট দাঁড়িয়ে যা। ওকে, এক সেকেন্ড দাঁড়িয়ে যা, ওপেন হোক। আচ্ছা ঠিক আছে, এটা ওপেন হোক ততক্ষণে, কিছু একটু স্লো চলছে, হ্যাং করছে। দাঁড়া। ওয়ার্ডেই তো টেমপ্লেট পাওয়া যাবে মনে হয়। কি বলছিস? দেখ, এটা হচ্ছে আমার সিভি। বললাম আমি ওয়ার্ডসই তো মনে হয় টেমপ্লেট পাওয়া যাবে। টেমপ্লেট, হ্যাঁ টেমপ্লেট তোরা পেতেই পারিস, তবে আমি রেকমেন্ড করব, অনেক টেমপ্লেট পাওয়া যায়, অনেক টেমপ্লেট রয়েছে, মানে তোরা জাস্ট কপি পেস্ট করে দিতে পারবি সেখানে তোর সিভিটাকে। কিন্তু আমি রেকমেন্ড করি না সেইগুলোকে, আমি সেগুলোকে রেকমেন্ড করি না। তার কারণ হচ্ছে, যারা দেখবে তোর সিভিটা দেখে বুঝতেই পারবে তুই কপি পেস্ট করেছিস। মানে হ্যাঁ, ডিটেলসটা তোর, সিজিপিএটা তুই এত পেয়েছিস সেটা তোর নিজস্ব, কিন্তু ফরম্যাটটা তোর পুরো কপি করা। তাই টেমপ্লেট কপি করিস না, নিজের মতো করে বানানোর চেষ্টা কর। টেমপ্লেট বলতে সিভি দেখবি প্রচুর টেমপ্লেট পাওয়া যায়, ক্যানভাতে পাওয়া যায়, ক্যানভা রয়েছে, আরো অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে মানে ভরে ভরে সিভির টেমপ্লেট রয়েছে। নর্মাল আমি যদি সিভি সার্চ করি, সিভি টেমপ্লেট প্রচুর চলে আসবে। একটু দাঁড়িয়ে যা, আমার ল্যাপটপটা এখন না একটু স্লো চলছে। সিভি টেমপ্লেটে দেখ, ইমেজে গেলাম, প্রচুর টেমপ্লেট চলে এলো, এই দেখ ভরে ভরে টেমপ্লেট আসবে। এই একটা গদ বাঁধা ধরে পুরো একদম মানে একই টেমপ্লেট। এখানে একটা ছবি, নিচে এরকম কন্ট্যাক্ট ডিটেলস, বাঁ লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে এরকম ভাবে থাকবে। ঠিক আছে, তো এই টেমপ্লেট গুলোকে একদম ইউজ করিস না, আমি তো বলবো ইউজ করিস না এই টেমপ্লেট গুলোকে। ঠিক আছে,
নিজের মতো করে বানাতে পারিস তাহলে সেটা বেটার হয়, নিজের একটা মানে নিজস্বত্ব থাকবে, ঠিক আছে? যেমন আমারটা দেখতে পারিস, এখানে এডুকেশন রয়েছে, ঠিক আছে? দেন তারপরে এখানে রিসার্চ এক্সপিরিয়েন্স রয়েছে। রিসার্চ এক্সপিরিয়েন্সে আমি কবে থেকে কোনগুলো করেছি ডেট ওয়াইজ মেনশন করেছি, দেখ এখানে ডিসেম্বর 2025 টু প্রেজেন্ট। তারপরে হচ্ছে এখানে নভেম্বর 2024 টু জুন 2025, এটা আমার পোস্ট গ্রাজুয়েশনের ডিসার্টেশন। আমি সব লিখেছি ডিটেলসে, যে আমার টপিকের নাম, মানে আমার প্রজেক্টের নাম কি ছিল, আচ্ছা, তার মানে কিসের ওপর কাজ করেছি, এটা এক লাইনে লিখলাম। আচ্ছা, জানুয়ারি 2023 টু জুন 2023, এটা হচ্ছে আমার আন্ডার গ্র্যাজুয়েট। আন্ডার গ্র্যাজুয়েশনে আমি কলেজে কি কাজ করেছি, কার আন্ডারে কাজ করেছি তার নাম, টপিকের নাম, আর হচ্ছে কি কি শিখেছি আমি সেখান থেকে, জাস্ট এক কথায়, জাস্ট টু দ্য পয়েন্ট, জাস্ট পয়েন্টস গুলো, যে আমি এইগুলো আমি জানতে পেরেছি। 2022-তে আমি কি করেছি, 2022 সালে একটা আমি ইন্টার্নশিপ করেছিলাম আইআইটি ইন্দোরে। সেখানে আমার মেন্টরের নাম লিখেছি, কে ছিল, টপিকের নাম আমি লিখেছি প্রিন্সিপালস অফ ড্রাগ ডিসকভারি। আর আমি কি করেছি, গেন এক্সপোজার অফ টার্গেট আইডেন্টিফিকেশন, ড্রাগ স্ক্রিনিং প্রিন্সিপালস অ্যান্ড থেরাপিউটিক ডিজাইন স্ট্র্যাটেজিস। তো এইগুলো আমি শিখেছি, এরকম ভাবে পুরো লিখেছি। এটা একটা ওয়ার্কশপের নাম লেখা রয়েছে। তারপরে টেকনিক্স বলে আমি একটা কলাম করেছি, আচ্ছা এখানে কিছু একটা প্রবলেম হয়েছে, যাই হোক এখানে আলাদা হয়ে গেছে, যাই হোক ওটা বাদ দে। টেকনিক্সে আমি লিখেছি যে মোটামুটি কোন কোন টেকনিক্স আমি এক্সপার্ট, এই টেকনিক্স গুলো, যেমন এখানে দেখতে পারিস অনেকের নাম জানিস, এলাইজা, আচ্ছা, তারপরে হচ্ছে তোর এমটিটি অ্যাসে, আচ্ছা, তারপরে হচ্ছে তোর ডিএনএ আরএনএ আইসোলেশন, পিসিআর, আরটিপিসিআর, আরো কিছু রয়েছে যেগুলো ভাইরাস রিলেটেড কাজ, প্লাক অ্যাসে, ভাইরাস স্টক প্রিপারেশন, ঠিক আছে, পিআরএনটি, এগুলো ডিফারেন্ট ভাইরাল রিলেটেড কাজ, ভাইরাস রিলেটেড কাজ। তো সেটা তোরা লিখতে পারিস, নাও লিখতে পারিস। এখানে আমার কি রয়েছে, টেকনিক্যাল স্কিলস। টেকনিক্যাল স্কিল বলতে গেলে এখানে আমি একটা কলম করেছি যে আমি বায়ো ইনফরমেটিক্স এর কি কি জিনিস জানি, মানে কম্পিউটার, আমার কম্পিউটারের কি কি নলেজ রয়েছে। যেমন যারা বায়ো ইনফরমেটিক্স এর একটু নলেজ রয়েছে তারা কিছু কিছু টার্মস শুনে রিলেট করতে পারবি যে হ্যাঁ এই টার্মগুলো তো জানি আমি। যেমন ধর সুইস মডেল, তারপরে হচ্ছে ডিসকভারি স্টুডিও, তারপরে হচ্ছে তোর অটোডক, পাইমল। আচ্ছা, স্ট্যাটিস্টিক্স এর আমি কি কি জানি, স্ট্যাটিস্টিক্স এর কিছু সফটওয়্যার রয়েছে, আর স্টুডিও, এগুলো কোডিং করতে হয়, আর স্টুডিও, গ্রাফ প্যাড, এপি ইনফো, এগুলো কোডিং রিলেটেড জিনিসপত্র। তো এইগুলো মেনশন করেছি। যদি কারোর এইগুলো না থাকে, হ্যাঁ অবশ্যই সবার এত কিছু থাকবে না, আমি জানি। তো যাদের নেই তারা মেনশন করিস না, দরকার নেই এত কিছু মেনশন করার, যেটা রয়েছে সেটাই মেনশন কর। বেশি নিজেকে এক্সাজারেট করে দেখানোরও দরকার নেই যে আমি এত কিছু জানি, আমি বিশাল, আমি মহান, আমি বিদ্যাসাগর। হ্যাঁ, কোনো দরকার নেই ওরকম দেখানোর। তুই যা সেটাই দেখাবি। হ্যাঁ, তবে কনফিডেন্টলি লিখবি, সেটা কনফিডেন্টলি শো করবি। সেই লেখাটা যেন এমন হয় যে তোর মধ্যে বুঝতে পারে লেখাটা পড়ে যে তোর মধ্যে কনফিডেন্স রয়েছে, এরকম নয় যে তুই আন্ডার কনফিডেন্ট। তুই কিছু তুই যেটুকু জানিস সেটাও তোর মধ্যে সন্দেহ রয়েছে যে আমি পারবো কি পারবো না, এরকম একটা ব্যাপার। আচ্ছা, আদার্সে কি রয়েছে এটা তো মোটামুটি সবাই জানিস, মাইক্রোসফট অফিস, বেসিক জিনিস সবাই জানে। আচ্ছা, এখানে কিছু সার্টিফিকেট রয়েছে, যারা সার্টিফিকেট গেইন করিস বিভিন্ন কোর্স করে, অনেকে করেছিস অনেকে করিসনি, যারা করিসনি তাদের বলবো কর। যেমন ধর আমার পাইথনের ওপর একটা সার্টিফিকেট রয়েছে একটা জায়গা থেকে, প্রোগ্রামিং হাব, তো সেটাকে আমি মেনশন করেছি। আমি এনপিটিইএল, এই কথাটা আমি অনেকবার আমার স্টুডেন্টদের তোদেরকে আমি বলেছি যে এখান থেকে কোর্স কর, এনপিটিইএল থেকে কোর্স কর, আইআইটি থেকে করায় এই অনলাইন কোর্সগুলো ফ্রিতে। শুধু পরীক্ষাটা দিতে গেলে 1000 টাকা পেমেন্ট করতে হবে আমাকে, বাদ বাকি যদি আমি পুরো কোর্সটা করতে চাই ফ্রি, শুধু পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পেতে গেলে আমাকে 1000 টাকা দিতে হবে একবার, তাহলেই আমি সার্টিফিকেট পেয়ে যাব। তো আমার এখানে সার্টিফিকেট রয়েছে এনজিএস এর ওপর, আর বায়োইনফরমেটিক্স এর ওপর সার্টিফিকেট রয়েছে, ইমিউনোলজির ওপরও রয়েছে, 3টে সার্টিফিকেট রয়েছে আমার কাছে। এছাড়া পার্টিসিপেশন দেখ মেনশন করেছি কিছু, যে আমি পোস্টার প্রেজেন্ট করেছি একটা জায়গাতে, কোথায় করেছি দেখতে পাচ্ছি, সুরেন্দ্রনাথ কলেজ কলকাতা 2023 সালে, ঠিক আছে। এছাড়া আমি বাইর্যাক, অ্যাডামাস ইউনিভার্সিটি রয়েছে, তো অ্যাডামাস ইউনিভার্সিটিতে ইউভা বলে একটা প্রোগ্রাম চলে বাইর্যাকের তরফ থেকে। বাইর্যাক হচ্ছে একটা বায়োটেক স্টার্ট আপকে বলতে পারিস একটু সাপোর্ট করে আমাদের গভর্নমেন্ট থেকে, একটা অর্গানাইজেশন বাইর্যাক। তো বাইর্যাকে কি হয়, বিভিন্ন রকমের টপিক আমাদের গিয়ে প্রেজেন্ট করতে হয়, যদি ওদের পছন্দ হয় সেই টপিকটা তাহলে সেটাকে সিলেক্ট করে নেয়, দেন ফান্ড করে তোর সেই প্রজেক্টটা বা সেই এক্সপেরিমেন্টটা বা সেই রিসার্চটা করার জন্য তোকে টাকা দেবে সরকার, স্পেশালি ইউভা থেকে টাকা পাবে।
যেটা মোটামুটি ওই থাকে কিছু একটা, অ্যাডামাস ইউনিভার্সিটিতে হয়। তো এখানে আমি প্রেজেন্ট করেছিলাম আমার টপিক, তো সেটা মেনশন করেছি। আদার কিছু কোয়ালিফিকেশন আমি মেনশন করেছি, মানে আমার স্কোর্স হ্যানা ত্যানা, কিছু পার্সোনাল ডিটেলস, আর লাস্টে ডিক্লারেশন। ঠিক আছে, যে আমার কোনো ওপরের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আমার কোনো কিছুই ভুল নয়। ঠিক আছে, সব কিছু ঠিক ঠিক ইনফরমেশন রয়েছে। তো এইগুলোই বোঝা গেল। কারোর কোথাও অসুবিধা কিছু? না দাদা। সিভি নিয়ে অসুবিধা নেই, ওকে। সিভি নিয়ে অসুবিধা নেই, তাহলে এবারে চলে আসি মেন আজকের টপিকে, যেটা একটু লেট হচ্ছে। শেয়ার করে দিও শুধু। হুম, বল। বললাম তুমি একটু শেয়ার করে দিও ওটা, শুধু সেটাই বলছি। হ্যাঁ ঠিক আছে, আমি শেয়ার করে দেবো। আচ্ছা, মেন টপিকে আসি। আজকের ইন্টার্নশিপের জন্য, ইন্টার্নশিপের হচ্ছে দেখ, ফার্স্ট অফ অল যে ইন্টার্নশিপটার জন্য বলছিলাম এতক্ষণ ধরে, সেটা হচ্ছে আইএএস। আইএএস কিন্তু কোনো ইয়ে নয়, সিভিল সার্ভেন্ট নয়, সিভিল সার্ভেন্টের ওই আইএএস নয়, আইএএস আইপিএস নয়। আইএএস হচ্ছে ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্স। ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্স, দেখ সার্চ কর, গুগলে সার্চ কর, এই মুহূর্তে তোরাও করতে পারিস আমার সাথে সাথে, ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্সেস, দেখ চলে এসছে, ব্যাঙ্গালোরে রয়েছে। তো ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্সে কি করে এরা, এদের সাথে প্রচুর বড় বড় ইনস্টিটিউটস এর টাই আপ রয়েছে। ঠিক আছে, এরা কি করে, এখানে আমি খুলে দেখাচ্ছি, ওপেন করে, তাহলে বুঝতে পারবি। দেখ, ফোকাস এরিয়া, দাঁড়া এক সেকেন্ড, না এটা না, এইটা, সামার রিসার্চ ফেলোশিপ প্রোগ্রাম 2026, 2026 সালের সামার রিসার্চ ফেলোশিপ প্রোগ্রাম, ইন শর্ট SRFP, SRFP, ইন শর্ট কি বলে, SRFP 2026। তো সামার রিসার্চ ফেলোশিপ প্রোগ্রাম। আচ্ছা, এখানে আমি অ্যানাউন্সমেন্টে ক্লিক করি, কি লেখা আসছে দেখি। দাঁড়া এক সেকেন্ড, দাঁড়িয়ে যা, আবার কিছু প্রবলেম হচ্ছে। হুম, এটা ততক্ষণে ওপেন হোক এই পিডিএফটা, আমি ততক্ষণে তোদেরকে একটু দেখাই রেজিস্ট্রেশনের ব্যাপারটা। দেখ, ইনস্ট্রাকশন টু অ্যাপ্লিকেন্টস কি লেখা রয়েছে, দেখ ফার্স্ট অফ অল জেনারেলি কি লেখা রয়েছে, এগুলো জেনারেল, ওই যখন রেজিস্ট্রেশন করবি তখন বুঝতে পারবি কি কি লাগবে না লাগবে। যেমন এখানে দেখ, ক্লাস 10-এর মার্কশিট আপলোড করতে বলেছে, ম্যান্ডেটারি, সেটা ইট ইজ ম্যান্ডেটারি টু আপলোড দ্য মার্কশিটস ফ্রম ক্লাস 10 টিল দ্য লাস্ট এক্সামিনেশন। বোঝা গেল, টিল দ্য লাস্ট এক্সামিনেশন, মানে যারা থার্ড ইয়ার পড়ছিস তাদের যে সেমিস্টারটা লাস্ট হয়ে গেছে সেই অবধি মার্কস দিতে হবে। যারা ফার্স্ট ইয়ার বা যারা সেকেন্ড ইয়ার তাদের সেই হিসাবে দিতে হবে। আচ্ছা, ফার্স্ট ইয়ার যদি কেউ থেকে থাকিস এখন জয়েন করে এখন মিটিংয়ে, তাদের জন্য বলি, তাদেরকে অলরেডি আমি বলে দিয়েছিলাম যে এটা ফার্স্ট ইয়ারদের জন্য নয়, এটা হচ্ছে সেকেন্ড ইয়ারদের জন্য। ঠিক আছে, কারা কারা এলিজিবল দেখতো একটুখানি, বিএস অর বিএসসি সেকেন্ড ইয়ার অনলি। এটা যারা 3 বছর বিএসসি করবে তাদের জন্য, যারা 3 বছর করবে তারা সেকেন্ড ইয়ারে অ্যাপ্লাই করতে পারবে। যারা বিএসসি রিসার্চ করবে, মানে যারা 4 বছরের বিএসসি করবে, তারা থার্ড ইয়ারে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যদি কেউ বিই হয়, বিটেক হয় আর বিসিএ হয়, তো বিটেক, বিসিএ আর বিই এরা কিন্তু সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার দুটো ইয়ারেই অ্যাপ্লাই করার জন্য এলিজিবল। তাহলে বিটেক স্টুডেন্ট যারা রয়েছে, বিটেক বায়োটেক পড়াশোনা করছে, ঠিক আছে, বিটেক বায়োটেক বা অন্য কোনো সাবজেক্ট, তো বিটেক বায়োটেক এরা কিন্তু সেকেন্ড ইয়ারে যদি পড়াশোনা করে এই মুহূর্তে, অথবা এই মুহূর্তে থার্ড ইয়ারে রয়েছে, বোথ আর এলিজিবল। যদি 3 বছরের বিএসসি হয় সেকেন্ড ইয়ারে অ্যাপ্লাই করতে পারবি, যদি 4 বছর বিএসসি করিস তাহলে থার্ড ইয়ারে অ্যাপ্লাই করতে পারবি এখন। ওকে, আরো অনেক রয়েছে, সেগুলো দেখে নিবি। আচ্ছা, দেখ এইখানে ক্লিক টু রেজিস্ট্রেশন করলাম আমি, কি আসে দেখি। দেখ এখানে চলে এলো, ফার্স্ট অফ অল স্টুডেন্ট সিলেক্ট করবি, টিচার নয় অবশ্যই। বোর্ড এরিয়া অফ ইন্টারেস্ট, অবশ্যই আমরা সবাই এখানে লাইফ সায়েন্স রিলেটেড স্টুডেন্ট, লাইফ সায়েন্স।
লাইফ সায়েন্স মানে বায়োটেক, বায়োটেক, মাইক্রোবায়ো, হেনা তেনা সবকিছু লাইফ সায়েন্সের আন্ডারে আসে। তো নেক্সট করি, কি এলো, সিলেক্ট দ্য সাব এরিয়া আন্ডার লাইফ সায়েন্সেস। তাহলে তোরা কি পড়াশোনা করছিস সেটাতে দিবি। কেউ যদি বায়োটেক করিস, সেটা বিটেক হোক অথবা বিএসসি হোক, বায়োটেক দিবি। যদি কেউ অন্য কিছু করিস, মাইক্রোবিয়াল সায়েন্সেস দিবি। অন্য কিছু করলে প্লান্ট সায়েন্স দিবি, মানে বোটানি নিয়ে পড়লে প্লান্ট সায়েন্স, মাইক্রোবিয়াল সায়েন্স দিবি, অথবা বায়োটেক দিবি, অথবা অ্যানিমাল সায়েন্স দিবি, জুলজি এইগুলো যদি হয় তাহলে অ্যানিমাল সায়েন্স দিয়ে দিবি। যদি তোর সাবজেক্টটা এইগুলোর মধ্যে না থাকে তাহলে আদার্স দিয়ে দিবি। দেখ এখানে আদার্স অপশন রয়েছে, ঠিক আছে, আদার্স অপশন রয়েছে, আদার্স দিয়ে দিবি। তাহলে আমি এখানে আপাতত বায়োটেক সিলেক্ট করে রাখলাম। নেক্সট করি, অ্যাপ্লিক্যান্ট ফরম্যাট। এইখানে তোদেরকে সবকিছু লিখতে হবে। ফার্স্ট নেম লিখবি, নিজের নাম, নিজের টাইটেল, দেন তারপরে মেল ফিমেল সিলেক্ট করবি, ঠিক আছে, ডেট অফ বার্থ একটা দিবি, তোর ক্যাটাগরি দিবি কিছু একটা, ঠিক আছে, জেনারেল, এসসি, এসটি, ঠিক আছে, টেলিফোন নম্বর, আচ্ছা, ইমেল আইডি দিবি এখানে, ঠিক আছে, ইমেল আইডি দেওয়ার পরে এখানে অ্যাড্রেস দিবি, পার্মানেন্ট অ্যাড্রেস আর একটা থাকে পোস্টাল অ্যাড্রেস, সেটা দিবি। এগুলো তো নর্মাল ফর্ম ফিল আপের মতোই। আচ্ছা, এইখানে দেখ ক্লাস 10-এর ইয়ার দিতে বলছে, পার্সেন্টেজ অফ মার্কস দিতে বলছে, আর কত মার্কস তুই পেয়েছিস সেটা দিতে বলছে, কোন স্কুল থেকে তুই পাস করেছিস ক্লাস 10 সেটা দিতে বলছে। সিমিলার টু ক্লাস 12, সিমিলার ক্লাস 12, গ্র্যাজুয়েশনেরও সেম। গ্র্যাজুয়েশনের যে যত অবধি তোদের হয়েছে তত অবধি দিবি। দেখ এখানে অপশন রয়েছে, ফার্স্ট সেম হয়ে গিয়ে থাকলে ফার্স্ট সেমেরটা দিবি, সেকেন্ড সেম অবধি হয়ে থাকলে সেটা দিবি, থার্ড ইয়ার যারা রয়েছে তাদের তো 4টে সেম হয়ে গেছে, তো তারা 4টে সেমিস্টারেরই রেজাল্ট দিবি এখানে। ওকে, এখানে ম্যাক্সিমাম মার্কসটা সিলেক্ট করবি। ম্যাক্সিমাম মার্কস কত, এসজিপিএ 10। যদি কারুর পার্সেন্টেজে থাকে কারুর ইউনিভার্সিটি বা কলেজে, তাহলে 100% দিবি। 100%-এ তুই কত পার্সেন্ট মার্কস পেয়েছিস, সাপোজ 70% পেয়েছি আমি, তাই লিখে দিলাম 70। যদি আমি সিজিপিএ তে ক্যালকুলেট করি, কারণ বেশিরভাগ জায়গাতে সিজিপিএতেই হয়, সিজিপিএ এসজিপিএ, তো এসজিপিএ যদি 10 হয়, আমি সেখানে হয়তো ধর পেলাম 8, আমি ধর ওখানে পেলাম 8, তাহলে 8 এসজিপিএ আমি পেয়েছি ফার্স্ট সেমে আউট অফ 10। সেকেন্ড সেমে আউট অফ 10 কত পেয়েছি, 8.5। থার্ড সেমে আউট অফ 10 কত পেয়েছি, সাপোজ 9। ফোর্থ সেমে আমি আউট অফ 10 সাপোজ পেয়েছি 6। তো এরকম ভাবে আমি দেবো, যতগুলো সেম হয়েছে ততগুলোর দেবো, একটা হয়ে থাকলে একটা, 10টা হয়ে থাকলে 10টা। পোস্ট গ্রাজুয়েশন দরকার নেই, কারণ আমরা এখানে তোরা সবাই আন্ডার গ্রাজুয়েট পড়াশোনা করছিস এখন, তো এটা ফিল আপ করার কোনো দরকার নেই। এখানে পিএইচডির কলামে রয়েছে, সেগুলো দরকার নেই কিছু ফিল আপ করার, ঠিক আছে। কারেন্টলি স্টাডিং, এখানে ডিগ্রিটা দিবি, এমএসসি করছিস, কি করছিস, ফার্মেসি করছিস, বিএসসি করছিস, বিআর, বিসিএ, সব কিছু রয়েছে, এমবিবিএস, ফার্মডি, বিটেক, এমটেক, এমএসসি, এমটেক, সমস্ত ডিগ্রি এখানে রয়েছে, বি স্ট্যাট, বি ম্যাথ, অনেক কিছু রয়েছে, তো এগুলো দিবি, ঠিক আছে, বুঝা গেল। এছাড়া তোর ধর এখানে বিএসসি রিসার্চও রয়েছে, সেটাও দিতে পারিস, 4 বছর যদি করিস তাহলে বিএসসি রিসার্চ। আচ্ছা, এইখানে কি দিবি, এইটা হচ্ছে যদি, মানে এটা হচ্ছে অপশনাল, ট্রেনিং অর প্রজেক্টস আন্ডারটেকেন, এটা কিছু ফিল আপ করার দরকার নেই, কারণ তোরা কোনো এখানে ট্রেনিং করিসনি আগে। হ্যাভ ইউ অ্যাপ্লাইড প্রিভিয়াসলি টু একাডেমি ফেলোশিপ? না, আমরা তো অ্যাপ্লাই করিনি, আমাদের কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, তো আমরা নো করে দেবো। আচ্ছা, আমরা কি আগে সিলেক্ট হয়েছি এরকম কোনো প্রোগ্রামে, এরকম কোনো জায়গাতে ইন্টার্নশিপের জন্য? না, নো করে দিলাম, করিনি। আচ্ছা, আমরা কি কোনো ফেলোশিপ পেয়েছি সরকার থেকে, এরকম একটা ইন্টার্নশিপ বা যে কোনো জায়গায় এরকম কোনো ফেলোশিপ আমরা আগে পেয়েছি? যদি কেউ থেকে থাকিস, পেয়েছিস, তাহলে ইয়েস করবি, আদারওয়াইজ নো। দেখ ইয়েস করলেই কলম চলে আসছে, কোন ফেলোশিপ তোরা পেয়েছিস, কেভিপিওয়াই নাকি ইন্সপায়ার নাকি অন্য কিছু, না থাকলে নো। আচ্ছা, একটা কথা বলে দিই, অনেকে কিন্তু গুলিয়ে যাস, যেহেতু আমরা সবাই ওয়েস্ট বেঙ্গলের থাকি, ম্যাক্সিমাম স্টুডেন্টই, তো সবাই গুলিয়ে ফেলবি এসবিএম সিএম এর সাথে, বিশেষ করে জেনারেল ডিগ্রি কোর্সের সবাই। এসবিএম সিএমটা সবাই অনেকেই পাস, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটা, সেটা কিন্তু এলিজিবল নয়, সেই স্কলারশিপটা এলিজিবল নয় এখানে, ঠিক আছে। মানে তুই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাস বলে এখানে ইয়েস করে দিলি, তারপরে এখানে লিখে দিবি এনি আদার আমি পাই, হ্যাঁ না তা না, তাহলে সেটা কনসিডার হবে না। আচ্ছা, এইবার এখানে বাকি জিনিসগুলো দেখবি, এক্সট্রা কারিকুলার, ইফ এনি দরকার নেই দেওয়ার, যদি তোর মনে হয় দিবি তো দিয়ে দিবি। এনি আদার ইনফরমেশন,
তোর ব্যাপারে যদি কিছু লিখতে চাস তাহলে সেটা লিখবি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখ সাজেস্টেড ডেটস কনভিনিয়েন্ট ফর দ্য অ্যাপ্লিকেন্ট টু ওয়ার্ক। এখানে কিন্তু দেখ কতটা ফ্রিডম দিচ্ছে, তোর নিজের মতো টাইম সিলেক্ট করতে দিচ্ছে। মানে তুই কবে অ্যাভেলেবেল তবেই তোকে ডাকা হবে। তুই যদি দিস আমি এপ্রিল থেকে জুন মাস অব্দি অ্যাভেলেবেল, তাহলে সেই সময়ই তোকে ডাকবে, যদি সিলেক্ট হোস তবে। যদি তুই দিস যে আমি মার্চ মাস থেকে অ্যাভেলেবেল, মার্চ আর এপ্রিল দুটো মাস অ্যাভেলেবেল, তাহলে এখানে আমি লিখে দেবো, এখানে সিলেক্ট করবো দেখ ফ্রম মার্চ টু এখানে মে, মার্চ টু মে আমি সিলেক্ট করলাম, বোঝা গেল। ইফ সিলেক্টেড আই উড প্রেফার টু ওয়ার্ক ইন, কোথায় ওয়ার্ক করার জন্য আমি প্রেফার করছি, একাডেমিক ইনস্টিটিউটে মানে রিসার্চ ইনস্টিটিউট, আইআইটি, আইজার, এইখানে আমি কাজ করতে চাই, নাকি আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই। ইন্ডাস্ট্রিতেও কিন্তু নেয়, ইন্ডাস্ট্রি বলতে গেলে কোম্পানি, বিভিন্ন ইন্ডাস্ট্রি কোম্পানিজে তোকে ইন্টার্নশিপের জন্য নেবে। আর পরবর্তীকালে এখান থেকে কিন্তু তোরা যদি ভালো একটা রিলেশন বিল্ড আপ করতে পারিস, এখানে সিলেক্ট হোস দিয়ে ইন্ডাস্ট্রিতে যাস, তাহলে কিন্তু ইন ফিউচার এমএসসি করার পরে বা এমটেক করার পরে বা বিটেক করার পরে বা ইভেন বিএসসি করার পরেই একটা কিন্তু জব স্কোপও থেকে যেতে পারে তোদের সেই কোম্পানিতে, ঠিক আছে। কারণ এরকম অনেক জায়গায় হয় যে আগে হয়তো ইন্টার্নশিপ করালো, ইন্টার্নশিপ করার পরে যদি তোকে পছন্দ হয় অ্যাজ আ স্টুডেন্ট, তোকে কিন্তু ওখানেই জব অফার করা হবে। অনেক জায়গায় হয় এরকম, সব জায়গাতেই হয় বলা চলে, বিশেষ করে ইন্ডাস্ট্রিতে হয় এইগুলো। প্রাইভেট ইন্ডাস্ট্রি, প্রাইভেট, গভর্নমেন্টে নয়, প্রাইভেটে হয়। আচ্ছা, এইখানে দেখ এটা হচ্ছে মেন জিনিস, যেটা হচ্ছে মেন, যেটা তোরা জানিস না ম্যাক্সিমাম লোকজন, সেটা হচ্ছে রাইট আপ। আর রাইট আপ নট এক্সিডিং 150 to 250 ওয়ার্ড, মানে 150 থেকে 250 ওয়ার্ডের মধ্যে আমাদের একটা রাইট আপ লিখতে হবে। লিখে এইখানেই লিখতে হবে, এখানে টাইপ করতে হবে, দেখ এখানে এরকম ভাবে টাইপ করছি আমি, ঠিক আছে, এই যে টাইপ করলাম, ঠিক আছে। অথবা তুই একটা ওয়ার্ড ফাইলে লেখ পুরোটা, সেই ওয়ার্ড ফাইল থেকে পুরোটা কপি করে দেন এখানে পেস্ট করে দিবি, ঠিক আছে। আগে লিখবি পরে পেস্ট করবি, এখানেই ডিরেক্ট লিখতে শুরু করে দিবি না অ্যাপ্লাই করার সময়। রাইট আপটা আগে লিখে রাখবি। কেন আগে থেকে লিখে রাখবি রাইট আপটা? কারণ রাইট আপ ইজ দ্য মেন থিং। তোর যদি সিজিপিএ ক্লাস 10 ক্লাস 12 এর রেজাল্ট যদি একটু কমও থাকে, তোর যদি রাইট আপ ভালো হয়, সিলেকশনের হাই চান্সেস। এবার রাইট আপটা কি জিনিস? রাইট আপ হচ্ছে তোকে নিজেকে এলাবোরেট করতে হবে। দেখ এখানে কিন্তু সিভি চাইনি, আমি তো দেখলাম না কোথাও একটা সিভি চাইলো বলে, তো সিভি চাইনি। তোর যত কিছু রয়েছে তোর জীবনের গল্প, সেই গল্পটাকে তোকে মানে দুটো তিনটে প্যারাগ্রাফে লিখতে হবে, ওই 150 থেকে 250 ওয়ার্ডের মধ্যে, 150 to 250 ওয়ার্ডস এর মধ্যে তোকে নিজেকে লিখতে হবে, ডেসক্রাইব করতে হবে যে তুই কে, তুই কোথা থেকে এসেছিস, তুই কেন বায়োলজি নিয়ে পড়ছিস, তুই কেন মাইক্রোবায়োলজি নিয়ে পড়ছিস, তুই কেন বায়োটেকনোলজি নিয়ে পড়ছিস, তুই আগে কি করতে চাস ইন ফিউচার, তুই কেন ইন্টার্নশিপটার জন্য অ্যাপ্লাই করছিস, কি লাভ তোর, এই সব কিছুর কোয়েশ্চেন অ্যান্সার নিজেকেই দিতে হবে, লিখতে হবে ওখানে রাইট আপে। আমি একটা এক্সাম্পলও দিতে পারি, ঠিক আছে। এক্সাম্পলে দেখ আমার কাছে, জানি না এখন আছে কিনা, এক সেকেন্ড জাস্ট দাঁড়িয়ে যা, একটা সেকেন্ড ওয়েট কর, ঠিক আছে, আমি একটু খুঁজতে হবে যে আমার কাছে আছে কিনা। আই থিঙ্ক থাকবে। আমি একটা স্যাম্পল দেখবো, সেই স্যাম্পলটা আমি তোদের পাঠিয়েও দেবো, ঠিক আছে। এখানে আমার একটু দেখতে দে আছে কিনা। আমার কাছে রাইট আপের স্যাম্পল ছিল, আমার নিজের রাইট আপের স্যাম্পল রয়েছে, অন্যান্য জায়গারও স্যাম্পল রয়েছে। ওয়েট এক সেকেন্ড, হ্যাঁ। হ্যাঁ, পেয়েছি, দেখ। হাম, আমার কাছে স্টেটমেন্ট, আচ্ছা এই যে রাইট আপটা বললাম, রাইট আপটার কথা, এটার একটা ফর্মাল নাম আছে, খুব সুন্দর একটা নাম রয়েছে, সেটা হচ্ছে এসওপি। এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস। এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস, নাম থেকে বুঝতে পারছিস, স্টেটমেন্ট অফ পারপাস। পারপাসটা কি? তুই কে, তুই কেন, তোকে কেন নেবে ইন্টার্নশিপে, কেন নেবে তোকে,
তুই কেন অ্যাপ্লাই করছিস ইন্টার্নশিপে? তুই কেন বায়োলজি নিয়ে পড়ছিস? তুই কেন ম্যাথামেটিক্স নিয়ে পড়ছিস না? তুই কেন কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছিস না, বায়োলজি নিয়ে কেন পড়ছিস? সেটা তোকে লিখতে হবে। তার সাথে তোর যদি কোনো পার্টিকুলার ইন্টারেস্টেড এরিয়া থাকে, মানে সাপোজ ধর তোর ক্যান্সারে রিসার্চ করার ইচ্ছা ইন ফিউচার, বা ক্যান্সার জিনিসটাকে নিয়ে জানার ইচ্ছা ইন ডিটেলস, তাহলে ক্যান্সার নিয়ে কিছুটা লিখতে হবে তোকে। 2 লাইন, 3 লাইন, 5 লাইন, 6 লাইন একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ঠিক আছে? যেমন ধর আহ, এখানে একটা রাইট আপের এক্সাম্পল দিই আমি। ওয়েট, এটা হচ্ছে আইজার তিরুবনন্তপুরমের একটা রাইট আপ, যেটা আইজার তিরুবনন্তপুরমে সিলেক্ট হয়েছিল। ঠিক আছে? আমার একজন সিনিয়র দাদা, আমার একজন সিনিয়র দাদা, সে সেম এই ওয়েবসাইটে ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্সে যখন তার সময় অ্যাপ্লাই করেছিল, অনেক বছর আগের কথা, মানে 7-8 বছর আগের কথা। তো সে তখন যে এই রাইট আপটা লিখেছিল, এই রাইট আপটা আইজার তিরুবনন্তপুরমে সিলেক্ট হয়েছিল। আর দাদা, মানে আমার যে সিনিয়র, সেই দাদা ওখানে গিয়ে ইন্টার্নশিপ করেছিল 2 মাসের জন্য। তো এই রাইট আপটা আইজার তিরুবনন্তপুরমে সিলেক্ট হয়েছে, তাহলে বুঝতেই পারছিস কতটা স্ট্রং একটা রাইট আপ এটা। দেখ, পুরোটা পড়বি, ঠিক আছে? পড়ে বুঝতে পারবি। দেখ, এমন কিছু পড়ো না, ছোট্ট মতো, দেখ, একটা পেজও নয় গোটা, তার থেকেও ছোট। কি লেখা রয়েছে একটু দেখ তো, একটু পড়। As a student of biological science arena, I am very much fascinated about molecular cell biology. From the secondary stage, I was very much curious about cell-cell interaction and cell cycle mechanism. And those curiosities were further ignited after taking biology as my career. After attending Dr. Harvey F. Lodish lecture at my institution, I was very much inspired to make myself a logical as well as eminent molecular cell biologist. We all know that cell cycle is regulated via several signal transduction processes through the production of regulation of the concentration of CDK, and this CDK is the product from the gene CDC. মানে বুঝতে পারছিস? এইবারে এই লাইন থেকে আস্তে আস্তে টেকনিক্যাল, মানে ইন ডেপথে পড়াশোনার বিষয়ে ডিসকাস শুরু হয়ে গেল। ঠিক আছে? যে কিভাবে কি কাজ হয়, নিজেই লিখছে, নিজেই লিখছে যে কিভাবে কি কাজ হয়, সায়েন্টিস্টকে বোঝাচ্ছে, প্রফেসরকে বোঝাচ্ছে যে স্যার দেখুন, এইভাবে এইভাবে কাজ হয়, এইভাবে এইভাবে আমি পড়েছি যে এরকম এরকম হয়, এটার সাথে ওটা হয়, ওটার সাথে সেটা হয়। তো এইখানে কি রিসার্চ করা যেতে পারে, বা হয়তো আমি এই জিনিসটার উপর রিসার্চ করতে চাই, প্লিজ আমাকে সিলেক্ট করুন। ঠিক আছে? তারপর কি বলছে? সেম জিনিসই বলছে। আচ্ছা, লাস্টে কি বলছে যে অ্যানাদার ওয়ান ইজ দ্য ইভেন্টস রিলেটেড টু মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল সাইটোস্কেলিটনের পার্ট, তোরা জানিস মাইক্রোটিউবিউল সাইটোস্কেলিটনের পার্ট, সেলের সাইটোস্কেলিটন। At the time of anaphase, chromosomes are moving to poles, but it is unknown that whether microtubule is moved to sequestrate the motion of chromosomes or they are moving on the microtubule. Besides, I want to study that have we any way to disintegrate the tubulin protein so that in cancer cell we can apply this method to kill the cell. কি সুন্দর জিনিস বললো, মানে বোঝালো জিনিসটা, মাথা থেকে বার করেছে দাদা নিজে, মানে আমার যে সিনিয়র যার লেখা এটা। আমরা স্কুল লেভেল থেকে ক্লাস 10 থেকে পড়ে আসছি, সেল যখন ডিভিশন হয় তখন অ্যানাফেজের যখন ফেজ চলে, তখন ক্রোমোজোম গুলো সেগ্রিগেট করে দুটো পোলের দিকে, নর্থ পোল আর সাউথ পোলে দুদিকে চলে যায়, সেপারেট হয়ে যায়। এইভাবে একটা ফোর্স কাজ করে, পুলিং ফোর্স হয়। এই পুলটাকে করে মাইক্রোটিউবিউল করে, মাইক্রোটিউবিউল করে। এইবারে দাদা কোয়েশ্চেন করলো এই রাইট আপের মধ্যে, নিজেই কোয়েশ্চেন করছে যে যদি আমরা এই যে মাইক্রোটিউবিউলের যে পুলিং ফোর্সটা, এটাকে যদি আমরা কোনোভাবে ব্রেক করে দিই, ডিসইন্টিগ্রেট করে দিই, বা মাইক্রোটিউবিউলকে আমরা পুল করতে না দিই, তাহলে তো সেল ডিভাইড হবে না, তাহলে তো অ্যানাফেজ হবেই না, ক্রোমোজোমগুলো সেগ্রিগেট করবেই না, ক্রোমোজোমগুলো মাঝখানেই থেকে যাবে মেটাফেজে। আর ক্যান্সারে কি হয়? ক্যান্সারে আমরা জানি সেল প্রচন্ড পরিমাণে প্রলিফারেট করে, একটা থেকে দুটো সেল, দুটো থেকে হাজারটা সেল হয়ে যায়, মানে সেল ডিভিশন র্যাপিডলি হয় ক্যান্সারে। ঘন ঘন সেল, মানে হাই অ্যামাউন্টে সেল ডিভাইড করে, যে অ্যামাউন্টে করার কথা, একটা থেকে দুটো হওয়ার কথা ছিল, একটা থেকে 10টা হয়ে গেছে সেল। এটাই হয় ক্যান্সারে। তো দাদার কোয়েশ্চেনটা কি সুন্দর কোয়েশ্চেন, দেখ, আমরা যদি মাইক্রোটিউবিউলকে কোনোভাবে ব্রেক করে দিই,
ওই অ্যানাফেজ হওয়ার সময় তাহলে অ্যানাফেজটাই হবে না, সেল ডিভাইডই করবে না। ক্যান্সারকে আমরা ব্লক করতে পারি, ক্যান্সারকে আমরা ইনহিবিট করে দিতে পারি ওই প্রসেসের মাধ্যমে। নিজের মাথা থেকে বার করেছে, কি সুন্দর। বোঝা গেল? রাইট আপ সম্বন্ধে বোঝা গেল। এই স্যাম্পলটা আমি তোদেরকে পাঠিয়ে দেবো। কারো কোনো কোশ্চেন বল, কিছু থাকলে। দাদা ওইখানে একটা অপশন ছিল না, একাডেমিক ইনস্টিটিউশন অর ইন্ডাস্ট্রিয়াল হুম ওয়ার্ক প্লেসে, হুম তো আমরা কি দুটোই একসাথে অপ্ট করতে পারি? মানে দুটো এরকম তো একসাথে, না। দাঁড়া দাঁড়া দাঁড়া। আমার মনে হয় দুটো হবে না, যে কোনো একটা করা যাবে, যে কোনো একটা। যে কোনো একটা, এনি ওয়ান। হয় ইন্ডাস্ট্রি নাহলে একাডেমিক। একাডেমিক হলে আইজার, আইআইটি, রিসার্চ ইনস্টিটিউট যেগুলো এমিনেন্ট রয়েছে সেগুলোতে পাবি, সিলেকশন হবে। আর ইন্ডাস্ট্রিতে দিলে তাহলে ইন্ডাস্ট্রিতে পাবি। বড় বড় যেগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানি, বায়োটেক কোম্পানি, সেগুলোতে পেতে পারিস। ঠিক আছে, যেমন ধর বায়োকন, ভারত বায়োটেক, তারপরে হচ্ছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, তারপরে হচ্ছে আরো আরো অনেক রয়েছে। মানে যারা অ্যাকচুয়ালি এই আইএএস, ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্স, এই ওয়েবসাইটটা, এই অর্গানাইজেশনটা, এর সাথে যারা যুক্ত, এর সাথে যারা কানেক্টেড রয়েছে, যে ইন্ডাস্ট্রিগুলো, সেইগুলোতেই শর্টলিস্ট হবে তোর সিভিটা, তোর রাইট আপটা, তোর পুরো রেজিস্ট্রেশনটা, ফর্মটা। সেখান থেকে যারা, যাদের তোকে পছন্দ হবে, তারা তোকে সিলেক্ট করবে। বোঝা গেল জিনিসটা? মানে তুই ধর একাডেমিক্স চুজ করলি, সমস্ত আইআইটি, সমস্ত আইজার, যারা যারা কানেক্টেড রয়েছে আইএস এর সাথে, তাদের কাছে তোর এই অ্যাপ্লিকেশন ফর্মটা চলে যাবে। ঠিক আছে, এইবারে সেখানে কিন্তু অনেক সময় অপশন দেয় এই রেজিস্ট্রেশনের সময়, তো ইনস্টিটিউট সিলেক্ট করতে হতে পারে, অথবা কোনো সায়েন্টিস্টকে সিলেক্ট করতে হতে পারে। তোর হয়তো ক্যান্সার নিয়ে রিসার্চ করা হচ্ছে, এখানে ক্যান্সার নিয়েই কথা হচ্ছিল, তাহলে তুই কি কাদের চুজ করবি? যে সেই প্রফেসর, সেই সায়েন্টিস্টদের চুজ করবি যারা ক্যান্সার নিয়ে কাজ করে, তাদেরকেই চুজ করবি, যাদের ক্যান্সারের উপর এক্সপার্টিস রয়েছে। সাপোজ ধর আইজার তিরুবনন্তপুরম, সেইখানে কোনো একটা প্রফেসর রয়েছে যে ক্যান্সারের ওপরে কাজ করে, যে ক্যান্সারের ওপরে তার রিসার্চ, সে ক্যান্সার স্পেশালিস্ট, তাহলে তার নামটা চুজ করবি ওইখানে, যদি আসে, এরকম আসবে আশা করি ইন ডিটেলস অ্যাপ্লাই করার সময়। ঠিক আছে, তো ওইটা নিয়েও একটুখানি ঘাটাঘাটি করতে হবে। এত সহজ নয় বিষয়টা। কেউ তোকে এমনি এমনি টাকা দেবে না, এমনি এমনি তোকে ইন্ডাস্ট্রি হোক, একাডেমিক ইনস্টিটিউট হোক, কেউ তোকে দেবে না। টাকা নিজেকে অর্জন করে নিতে হয় নিজের স্কিলের জন্য। ঠিক আছে, তো এত সহজ কিছু নয়। এরকম ভাবিস না যে আমি বাড়িতে শুয়ে শুয়ে, খাটের মধ্যে শুয়ে শুয়ে আমি এরকম ফোন নিয়ে অ্যাপ্লাই করে দিলাম, হয়ে গেল, আমি পেয়ে যাব। হবে না। চ্যাট জিপিটি থেকে আমি রাইট আপ লিখে দেবো, পেয়ে যাবো? ইম্পসিবল। ওখানে যারা বসে রয়েছে একাডেমিক ইনস্টিটিউট বা ইন্ডাস্ট্রিতেও ইভেন, কেউ গাধা নয় যে তুই চ্যাট জিপিটি থেকে লিখে রাইট আপ সাবমিট করে দিয়েছিস তো বুঝতে পারবে না। ঠিক আছে, হ্যাঁ, আমি যেটা বলি এবারে, ইন্টারনেট রয়েছে, এআই রয়েছে, সেগুলোর হেল্প নিতে পারিস অবশ্যই। হেল্প নিতে পারিস যে কি করলে ভালো হয়, কোনটা করলে ভালো হয়, একটু সাজেশন নিতে পারিস সেখান থেকে। এইগুলো ঘেটে, ইন্টারনেট, এআই ঘেটে সাজেশন নিতে পারিস। কিন্তু ওরকম না, এআই কে বললাম লিখে দিতে, লিখে দিল, ওটা কপি করলাম, পেস্ট করে দিলাম এখানে, ভাবলাম আমার সিলেকশন হলো না কেন? কোনোদিনই হবে না সিলেকশন। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখ, এখানে এই পিডিএফটা ডাউনলোড করে নিবি, দুটো পেজের পিডিএফ রয়েছে। সেকেন্ড পেজটা কোনো কাজের না, হিন্দিতে লেখা। ফার্স্ট পেজটা দেখবি, ডিটেলসে লেখা রয়েছে। ঠিক আছে, আর এই স্যাম্পল যেগুলো আমি বললাম সেগুলো আমি তোদের পাঠিয়ে দেবো। কারো কোনো কোশ্চেন আর? বল তাহলে। আমি তাহলে রেকর্ডিং স্টপ করলাম আজকে।